আজকে 21শে মে 2025। গতকাল আমরা ডাউকি এবং ক্রাংসুরি হয়ে এসে পৌঁছিয়েছি পূর্ব মেঘালয়ের, অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব মেঘালয়ের জয়ন্তী পাহাড় অঞ্চলের একটি দারুণ সুন্দর জায়গায়। এই জায়গাটির নাম হলো জোয়াই। এটি জয়ন্তী পাহাড়ের যে উঁচু নিচু শৈলশিরা, তার মধ্যে একটি ছোট্ট পাহাড়ি জনপদ। চারিদিকে পাইনের বন এবং এই উঁচু নিচু পাহাড়ি শৈলশিরার যে জায়গাগুলি পাইন গাছ নেই, সেই জায়গাগুলি পুরো সবুজ তৃণভূমি দিয়ে ঢাকা। অপূর্ব সুন্দর জায়গা। এখানে এসে আমরা রয়েছি হোটেল হাই উইন্ডস লেক ভিউ বলে একটি হোটেলে। খুব সুন্দর হোটেলটি। হোটেলের চারপাশের পরিবেশ খুব সুন্দর, মানে চারিদিকে পাইনের জঙ্গল, তার মধ্যে হোটেল। হোটেলের রুমগুলি বেশ বড়। রুমের মধ্যে যা যা অ্যামিনিটিস থাকে অ্যাকচুয়ালি হোটেলের সমস্ত কিছুই রয়েছে এবং ব্যবস্থাপনাও এদের বেশ ভালো। বাথরুমের কন্ডিশনও যথেষ্ট ভালো। আমরা এখানে এক রাত ছিলাম, ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের কাছ থেকে নিয়েছে দুজনের জন্য 3500 টাকা। আমরা এই হোটেলটি এখানে মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি। এখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল রয়েছে। আমরা এখন এই জোয়াই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, এই জায়গাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জোয়াইতে আমরা প্রথমেই এসে পৌঁছালাম তিরসি ওয়াটারফলস দেখতে। এই তিরসি ওয়াটারফলস যেখানে আপনাকে গাড়ি পার্ক করাবে, সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে শিশুদের জন্য হচ্ছে 10 টাকা আর বড়দের জন্য 30 টাকা করে টিকিট। এখানে গ্রামের মধ্য দিয়ে দুপাশে চাষের জমি, সুন্দর পথ করা রয়েছে। এই পথ দিয়ে আপনাদের যেতে হবে। এই যে দূরে চাষ করছেন। রাস্তাটি খুব সুন্দর। এইখানে দেখুন কত সুন্দর বাঁধানো সাঁকো করা রয়েছে। এইখান দিয়ে যে জলটি পড়ছে সেটিও কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা ওয়াটারফলস নয়, ওয়াটারফলস সামনে। আমরা এখনো ওয়াটারফলসে পৌঁছাইনি। এই জায়গাটাই কি অসাধারণ লাগছে। এইখান থেকে দেখুন ফলসের টপ ভিউ। দারুণ না জায়গাটা? কি বলেছিলাম যে পূর্ব মেঘালয়ে জোয়াই একটা অসাধারণ প্রাকৃতিক জায়গা। তবে যদি আপনারা ফলসের নিচে পর্যন্ত পৌঁছাতে চান, তাহলে এই যে সিঁড়ি দিয়ে এই রকমভাবে, এই দেখুন এই যে সিঁড়ি নিচে নেমে গেছে, এই যে রেলিং করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের নেমে যেতে হবে। যাদের পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্ট রয়েছে, তারা না যাওয়াই ভালো। এতটা খাড়া সিঁড়ি, নিচে নেমে যেতে অসুবিধা হবে। আমি চেষ্টা করছি, দেখি। অনেকগুলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে নামতেই মাঝে মাঝেই আপনারা ভিউ পাবেন। এই দেখুন জলপ্রপাত। চলুন আরও এগিয়ে যাই। ওই পাহাড়ের ওপর থেকে নেমে এসছি, ওইখান থেকে এই সিঁড়ি ধরে নেমে আসলাম। আর এই যে দেখুন ফলস। চলুন আরও সামনে গিয়ে দেখাচ্ছি। গায়ে জলের ছিটে এসে লাগছে। পৌঁছে গেছি একদম ফলসের নিচে।
ফলসের জলধারা পুরো আপনাকে ভিজিয়ে দেবে, আমি পুরো ভিজে গেছি। নামার সময় তো তরতর করে নেমে গেছি, ওঠার সময় একেবারে দম বেরিয়ে যাচ্ছে। ওরে বাবারে, অনেকটা নিচে না, প্রচুর সিঁড়ি। আস্তে আস্তে উঠি, আর সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া। মাঝে মাঝে উঠছি আর বিশ্রাম নিতে দাঁড়িয়ে পড়ছি, কিন্তু প্রাকৃতিক শোভা অসাধারণ। ওঠার যে ক্লান্তি সেটা যেন দূর করে দিচ্ছে। দেখুন দুই দিকে পাহাড়, আর মাঝখানে দেখুন চাষের জমি, কত সুন্দর লাগছে, কি অপূর্ব দেখুন, অসাধারণ জায়গা। আর একটুখানি পথ বাকি আছে, প্রায় উঠে এসছি। যারা নিচে নামতে পারবেন না বা নিচে নামতে চাইবেন না, তাদের জন্য এইখানে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে। এটি কিন্তু মূল ফলস নয়, নদীটা যে এসে পড়ছে এখানে সেইটি দেখা যাচ্ছে। এখানেও কিন্তু দারুণ দেখা যায়, দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন, এইখান থেকে এইরকম দেখতে পাবেন, এই নদীটাই নিচে গিয়ে ফলসের আকারে পড়েছে। এই ভিউ পয়েন্ট থেকেও আপনারা খুব সুন্দর দেখতে পাবেন, তবে এটা মূল ফলস নয়। যাই হোক, ফলস দেখা হলো, এবার ফিরে যাই পরের পয়েন্টে। এই জোয়াই অঞ্চলটি আপনাদের আগেই বলেছি যে এটি মেঘালয়ের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। এটি জয়ন্তিয়া পাহাড়ের অংশ। আর এই জয়ন্তিয়া পাহাড় কিন্তু খুব একটা উঁচু হিল নয়, এটা স্বল্প উচ্চতার একটা আনডিউলেটিং রিজিয়ন। খুব সুন্দর লাগে দেখতে, চারপাশে পাহাড় এরকম ঢেউ খেলানো, মাঝখানে চাষের জমি, আর পাহাড়গুলিতে জায়গায় জায়গায় পাইনের বন, অপূর্ব সুন্দর লাগে। আমরা এখন জোয়াই বাজারের মোড়ে রয়েছি। এইখান থেকে এই দিকে হচ্ছে ডাউকি 54 কিলোমিটার, আর এইদিকে শিলচর এখান থেকে 170 কিলোমিটার। এইটি হলো জোয়াই বাজার। এইখানে কিন্তু বেশ ট্রাফিক জ্যাম আছে। আমরা এখন যাচ্ছি সিন্টু স্কোয়ারের দিকে। এই জায়গাটি সম্পর্কে আপনাদের গিয়ে বলছি। আর এই জোয়াই অঞ্চলে মে মাসে দিনের বেলাতে তো একেবারেই ঠান্ডা লাগছে না, কিন্তু রাত্রিবেলায় এখানে একটু ঠান্ডা রয়েছে। আমরা এখন এই যে চার্চটির সামনে এসেছি, এই চার্চটির নাম প্রেসবিটেরিয়ান চার্চ। এই চার্চটি এই উপত্যকা অঞ্চলের প্রাচীনতম চার্চ। 19 শতাব্দীর শেষ দিকে ওয়ালেস প্রেসবিটেরিয়ান মিশন দ্বারা এই চার্চটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু চার্চের ভেতরে এখন যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। বাইরে থেকে এই ছবি তুলে আপনাদের দেখালাম। আর এই দিকে এই চার্চের আন্ডারে স্কুল, এইটি হলো জোয়াই প্রেসবিটেরিয়ান স্কুল।
এই জুয়াই অঞ্চলেরই ছেলেমেয়েরা। এখন আমরা এসে পৌঁছালাম এই জোয়াই অঞ্চলের একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা উকিয়াং নাংবাহ মেমোরিয়াল পার্ক। এইখানে টিকিট রয়েছে, এই যে এখানে এনারা বসে রয়েছেন, 10 টাকা করে পার পার্সন টিকিট। আর এখানে লেখা রয়েছে লাইট ভেহিকেল 20 টাকা, হেভি ভেহিকেল 50 টাকা করে। আমাদের কাছ থেকে কিছু নেয়নি। আর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা, আর নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে। अच्छा तो हो गया ना? हाँ दे दो, हाँ दे दो। এখানের থেকে আমরা গেট পাস নিলাম। এই আমাদের সাথে প্রদীপও যাচ্ছে, 3 জনের 10 টাকা করে 30 টাকা দিয়ে গেট পাস নিলাম। এই জয়ন্তী পাহাড় অঞ্চলে তো প্রচুর উপজাতির বাস। তা এই উপজাতিরা এখানে একটি গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানের কেন্দ্রস্থল বা গণ অভ্যুত্থানের যে উৎসস্থল সেইটি হলো এই স্থানটি। এবং উকিয়াং নাংবাহ নামে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, তিনি এখানকার সমস্ত জনজাতিকে একত্রিত করেছিলেন এবং তাকে এনারা যথেষ্ট সম্মান দেন এবং তার স্মৃতিতেই এখানে এই পার্কটি নির্মিত। এখানে খুব সুন্দর করে সাজানো পার্ক, এখানে একটি স্মৃতিস্তম্ভ গঠন করা হয়েছে এবং এই উকিয়াং নাংবাহেরও এখানে একটি প্রতিকৃতি রয়েছে। চলুন এবারে পার্কটি দেখি। পার্কটির সামনে দেখুন কত সুন্দর একটি মাঠ, দারুণ সুন্দর মাঠটি, পুরো সবুজ। আর এইখানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কিন্তু বিভিন্ন আদিবাসী এবং উপজাতিদের বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর মধ্যে যেমন সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এগুলির কথা আমরা জানি। ঠিক তেমনি এই নর্থ ইস্ট অঞ্চলে এইখানে খাসি এবং জয়ন্তী উপজাতিদের একত্রিত করে এইখানে ইংরেজদের বিরুদ্ধে একটি প্রবল বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহ সংগঠিত করেছিলেন উকিয়াং নাংবা নামে একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী। এবং ইংরেজরা এই যে জনজাতিদের যে গেরিলা যুদ্ধ, সেই গেরিলা যুদ্ধে ভীষণভাবে পর্যদস্ত হয়েছিল। পরবর্তীকালে ইংরেজরা এই উকিয়াং নাংবাকে তারা গ্রেপ্তার করে এবং জনসমক্ষে ফাঁসি দেয়। দিনটি ছিল 1862 সালের 30শে ডিসেম্বর। উকিয়াং নাংবাকে যখন ফাঁসি দেওয়া হয় জনসমক্ষে 30শে ডিসেম্বর 1862 সালে, তখন তিনি সবার উদ্দেশ্যে বলেছিলেন, যদি আমার ফাঁসির সময় আমার মুখটা পূর্ব দিকে ঘোরে তাহলে আমরা কিন্তু 100 বছরের মধ্যেই স্বাধীনতা লাভ করব। কিন্তু যদি আমার মুখটা পশ্চিম দিকে ঘুরে থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই এই স্লেভ থেকে আর বের হতে পারবো না, আমরা চিরদিনই দাসত্ব করব। কিন্তু এটা সত্যি হয় যে ওনার যখন ফাঁসি হয় তার মুখটা পূর্ব দিকে ঘুরে যায়। তার 100 বছরের মধ্যেই মানে 1947 সালেই আমরা ইংরেজদের পরাধীনতা থেকে নিজেদের মুক্ত করতে পারি, আমরা স্বাধীনতা লাভ করি। তার পরবর্তীকালে 1966 সালে 126 জন এই খাসি জনজাতির প্রতিনিধি তারা একত্রিত হয়ে এখানে ওনার স্মরণে এই স্মৃতিসৌধ সেটি নির্মাণ করেছেন এবং তার সামনে এইখানে উকিয়াং নাংবাহের একটি প্রতিকৃতিও স্থাপন করা হয়েছে। এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন জনজাতির যে গুরুত্বপূর্ণ অবদান তার একটি অন্যতম স্বাক্ষর এই জোয়াইতে এসে আপনি পাবেন, এই উকিয়াং নাংবাহ এবং খাসি জনজাতির আত্মত্যাগের এই অপূর্ব স্মৃতিস্তম্ভ এবং তার কাহিনী থেকে। এই জোয়াইয়ের যে সিন্টুস্কেয়ার মেমোরিয়াল পার্ক, এটি আপনি সচরাচর জোয়াইয়ের ভিডিওতে পাবেন না। এটি আপনি গুগলে দেবেন, গুগলের রুট অনুসারে আপনি আসবেন। আমাদের তো এই প্রদীপ নিয়ে আসলো, ও মোটামুটি মেঘালয়ের ছেলে, মেঘালয়ের পথঘাট খুব ভালোই চেনে, জীবন্ত গুগল। তা ওর ভরসাতেই আমরা আসলাম। ও আমাদের বেশ এগিয়ে বেঁকিয়ে রাস্তায় সুন্দর নিয়ে আসলো। আপনাদেরও নিয়ে আসবে, আসবে তো? নিশ্চয়ই নিয়ে আসবো। হ্যাঁ, এই যে আমরা জোয়াইয়ের বিভিন্ন রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে যেটা মানে উল্লেখযোগ্য ব্যাপার যেটা নজরে পড়লো সেটা হচ্ছে এনারা প্রত্যেকেই তাদের বাড়ির সামনের রাস্তা তারা নিজেরাই পরিষ্কার করছেন। এই মিউনিসিপ্যালিটির ধার ধারেন না যে তাদের গাড়ি কখন আসবে পরিষ্কার করবে, সেই সব না।
জোয়াই শহরের উপকণ্ঠে এখানে একটি খুব সুন্দর লেক রয়েছে। এই জোয়াই থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতন আগে খুব সুন্দর লেক। লেকটির নাম হচ্ছে থাডলাস্কিন লেক। এই লেকের চারপাশে ঘুরে বেড়াতেও খুব সুন্দর লাগে। আর লেকের চারপাশে বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে। অনেকে বিকেলবেলার দিকে এসে এখানে বসেও থাকেন। এখন মেঘলা ওয়েদার, তার ফলে লেকের জলে মেঘের ছায়া পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন লেকটা। আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হচ্ছে ওই দূরে ওই হোটেলটি, হাই উইন্ডস লেক সাইড। ওই হোটেলের প্রিমিয়াম রুমগুলি থেকেও খুব সুন্দর লেকের ভিউ পাওয়া যায়। আপনারাও বিকেলবেলার দিকে এসে এই লেকের ধারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, ভালো লাগবে। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। জোয়াই শহর থেকে মোটামুটি 24 কিলোমিটার মতন দূরে এখানে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ রয়েছে। এর নাম হলো নার্তিয়াং দুর্গা মন্দির। একটি পাহাড়ের চাতালের উপর মন্দিরটি অবস্থিত, তার ফলে এখান থেকে চারপাশের দৃশ্যও খুব সুন্দর দেখা যায়। এই নার্তিয়াং দুর্গা মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন জয়ন্তিয়া রাজবংশের রাজা যাদব শিয়াম, যার রানী ছিলেন হিন্দু। রাজা হিন্দু ধর্ম তখন গ্রহণ করে এই দুর্গা মন্দিরটির প্রতিষ্ঠা করেন। আর এটা বলা হয় যে 51 শক্তিপীঠের এক পীঠ, কেউ কেউ মনে করেন, কিন্তু তাই নিয়ে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যায়। এখনো প্রতি বছর দুর্গাপুজো হয়। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত এখানে ধুমধামের সঙ্গে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু এখনো পশু বলি দেওয়ার প্রচলনটা রয়ে গেছে। সালে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ, এই মন্দিরের সংস্কার এবং এই মন্দিরটির পুনর্গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন আমরা এসে পৌঁছেছি জোয়াই অঞ্চলের একটি ঐতিহাসিক স্থান নার্থিং মনোলিথ। এই মনোলিথ কথাটির মানে হচ্ছে লিথোস্ফিয়ার বা লিথ, সেখানে তার মানে হচ্ছে পাথর, আর মনো মানে হচ্ছে একটি পাথর। এখানে জয়ন্তীয় রাজারা তারা তাদের বিভিন্ন পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে একটি করে পাথরের স্তম্ভ তারা এখানে স্থাপন করতেন। এই নির্দিষ্ট পাথরের স্তম্ভ বিভিন্ন রাজাদের স্মৃতিতে এখানে পরপর স্থাপন করা রয়েছে। প্রধানত 1600 থেকে 1800 শতকের মধ্যে এই স্তম্ভগুলি সব থেকে বেশি পরিমাণে স্থাপন করা হয়। আর এই যে আপনারা লম্বা আকৃতির পাথরগুলো দেখছেন, এই পাথরগুলোকে বলে মেনহির, যেগুলো পুরুষদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত। আর এই যে ফ্ল্যাট টেবিলের মতো পাথরগুলো দেখছেন, এগুলো মহিলাদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত, যেগুলোর নাম হচ্ছে ডলমেন। এবং মনে করা হয় যে রাজা মারফালাঙ্কি তার সময়ে এই স্তম্ভগুলি বা এই মনোলিথিক পাথরগুলি সব থেকে বেশি পরিমাণে স্থাপন করা হয়েছিল। এই জায়গাটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখন আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এইবারে নেমে যাই। জোয়াইয়ের প্রধান জায়গাগুলো আমরা দেখা শেষ করলাম, আর তারপরেই সাথে সাথে শুরু হলো বৃষ্টি। এখনো বেশ লাগাতার বৃষ্টি চলছে। আমরা জোয়াই থেকে এখন রওনা দিলাম শিলংয়ের পথে। এই যা বৃষ্টি পড়ছে, রাস্তায় আর কোথাও খাওয়া দাওয়া করলাম না, একেবারে শিলংয়ে গিয়েই আমরা খাওয়া দাওয়া করব।
আর জোয়াই থেকে শিলংয়ের দূরত্ব মোটামুটি 70 কিলোমিটার মতন, সময় লাগে 3 ঘন্টার কিছু বেশি। আমরা ঠিক করলাম সোজা শিলংয়ে এসেই খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হেরিটেজ ক্লাব। এই হেরিটেজ ক্লাবটা কিন্তু ত্রিপুরা ক্যাসেলেরই অংশ, মানে ওদের রেস্টুরেন্টটা এই হেরিটেজ ক্যাফে বা হেরিটেজ ক্লাব এই নামেই পরিচিত আর কি। গুগলের রেটিং ভীষণ ভালো দেখলাম, খাওয়া দাওয়ার দেখলাম ভীষণ ভালো। আর এই ত্রিপুরা ক্যাসেল জায়গাটি ক্লেফ কলোনিতে। ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, এই লোকাল খাবারও পাওয়া যায়, তবে আমরা ইন্ডিয়ান খাবারে নিলাম। আমরা স্টার্টারে নিয়েছি ফিশ ফিঙ্গার, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। এটা কিন্তু ভেটকিন না, এটা বাসা ফিশের। এক্সেলেন্ট এক্সেলেন্ট করেছে ফিশ ফিঙ্গার, এত সুন্দর ভাজা, দারুণ দারুণ মুচমুচে, অসাধারণ, খুব ভালো লাগলো। বলো কেমন খাচ্ছ? আমিও খেয়ে দেখলাম, বাসা বোঝা যাচ্ছে না, কোনো গন্ধ নেই, সুতরাং আমি খাবো। অপূর্ব স্বাদ, অপূর্ব। এই যে অনিন্দ বলছিল এতক্ষণ, অপূর্ব স্বাদ, একেবারে উত্তেজিত, হাসি হাসি মুখ। আপনাদের কাছে এবার যখন আমি রেস্টুরেন্ট সিলেক্ট করব, তার আগে একটা ছবি তুলে রাখবো। তখন এমন করে না, দেখলে মনে হয় যেন কোথায় ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যখন ভালো হয় তখন পুরো ফেসটা চেঞ্জ হয়ে যায়, একেবারে অন্যরকম। মেন কোর্সে আমরা নিয়েছি লাচ্ছা পরোটা, তার সাথে চিকেনের কি প্রিপারেশন নিয়েছো? চিকেন টিক্কা মশলা। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই যে ফিশ ফিঙ্গারটা খেলাম, খেয়ে মানে এইসব ক্রিসপি আইটেম তো আমার একটু ভালো লাগে, খেয়ে এত ভালো লেগেছে যে আমি আরেকটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছিলাম, কিন্তু তার আগেই দেখলাম যে ওদের মেন কোর্স চলে এলো, কিন্তু ওটাও আমি খাবো, এর সাথেই খাবো। দারুণ ওদের এই আইটেমগুলো। আর এটা কেমন খাচ্ছ? দোষটা কিন্তু ওদের নয়, মেনুটার দোষটা কিন্তু ওদের নয়। মেনুটা যখন সিলেক্ট করছি তখন বললাম আর কি কিছু নেবো, তখন হচ্ছে না না। তারপর ওই যেই ফিশ ফিঙ্গার সে মুখে দিয়েছে সে তো পুরো স্বর্গে পৌঁছে গেছে, তখন বলে যে ফিশ অ্যান্ড চিপস আবার খাবো। তখন অর্ডার দিয়েছে, যাও যে এটা হয়ে গেছে রেডি, বললো যে এটা যদি আমি রেখে দিই এত ঠান্ডা হয়ে যাবে, আপনারা খেতে পারবেন না, তাই আগে আমরা মেন কোর্স করে তারপর আবার ফিশ অ্যান্ড চিপস খাবো। কেমন খাচ্ছ বলো? দারুণ দারুণ খাচ্ছি। লাচ্ছা পরোটা আরেকটা অর্ডার দিতে হবে। সর্বনাশ, এতদিন মেঘালয় ঘুরলাম, কোনোদিন এইরকম খেতে দেখিনি, তার এতই ভালো লেগেছে সে শুধু অর্ডারই দিয়ে যাচ্ছে। কি জানি কি হলো আজকে। আজকেই মেঘালয়ের শেষ দিন, কালকে তো বেরিয়ে যাব। এতদিন ধরে ট্যুর বাকি আছে, তার জন্য অনেক রয়ে শুয়ে বিবেচনা করে খেয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তারই সাথে শেষ করছি আমাদের এবারের মেঘালয় ভ্রমণ সিরিজের ভিডিও। আর আমাদের এই মেঘালয় ভ্রমণ সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক